শুভেচ্ছা স্টার নিউজ প্রাইম সঙ্গে আছে আমি রঞ্জিত ইফতেখার। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর আতিউর সহ ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে। চলছে যাচাই বাছাই, অপরাধীদের সর্বোচ্চ সাজা চায় কেন্দ্রীয় ব্যাংক। চট্টগ্রামে অপহৃত ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫। মুন্সিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৩ মাসে ৯১৫ খুনে উদ্বেগ। আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়ে যদি পরিবর্তন করা সম্ভব না হয়, রাজনৈতিক সংঘাত সহিংসতা এটা কমবে, তো কমার আমরা কোনো লক্ষণ তো দেখি না, বরং জ্যামিতিক হারে বাড়ার একটা আশঙ্কা এখানে থেকে যায়। ক্ষোভে ফুঁসছেন সাবেক আইজিপি বেনজিরের দৌরাত্মে জমি হারানো মানুষ। দেশে ফিরিয়ে বিচার শেষে ক্ষতিপূরণ দাবি। বাস, মেট্রো, মনোরেলে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা করতে চায় সরকার। গাছ লাগাতে পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানোর দাবি সড়কমন্ত্রীর। গাজীপুরে পোশাক কারখানার পানি খেয়ে ৩ শতাধিক শ্রমিক অসুস্থ, নেওয়া হয়েছে হাসপাতালে। এবং যুদ্ধবন্ধে এবার ট্রাম্প পেজিশকিয়ান সমঝোতা সই। ৩০০ বিলিয়ন তহবিল, নিষেধাজ্ঞা শিথিল সহ বড় ছাড় পাচ্ছে ইরান। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো সবে বিস্তারিত। বাণিজ্য ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় 10 বছরের বেশি সময় তদন্তের পর প্রস্তুত হয়েছে খসড়া অভিযোগপত্র। এতে সাবেক গভর্নর আতিউর রহমান সহ ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ খবর পাওয়া গেছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় করা অভিযোগপত্রে সাবেক গভর্নর আতিউর রহমান ছাড়াও দেশের 10 জন ও ভারত, শ্রীলঙ্কা ও চীন সহ নানা দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। খসড়া অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা, যা যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। $101 মিলিয়ন রিজার্ভ চুরির এই ঘটনায় ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, সাবেক নির্বাহী পরিচালক মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামান, উপপরিচালক জোবায়ের বিন হুদার নাম রয়েছে। এছাড়াও রয়েছে তৎকালীন আইটি উপদেষ্টা ভারতীয় নাগরিক রাকেশ আস্থানার নাম। বাণিজ্য ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় 10 বছরের বেশি সময় তদন্তের পর প্রস্তুত হয়েছে খসড়া অভিযোগপত্র। এতে সাবেক গভর্নর আতিউর রহমান সহ ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে। দর্শকের বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী ইমন মাহমুদ, ইমনের সাথে যুক্ত হতে চাই এবং জানতে চাই যাদের নাম এসেছে বা যাদের যে সমস্ত প্রতিষ্ঠান এসেছে তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বা আইনি প্রক্রিয়াগুলো কি জানাবেন। রঞ্জু, আমরা যেটি জানতে পেরেছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সিআইডির পক্ষ থেকে একটি চার্জশিট পাঠানো হয়েছে, যেটি প্রায় 10,000 পৃষ্ঠা বলে আমরা অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানতে পেরেছি। এবং এখানে বাংলাদেশি প্রায় 10 জন এবং বিদেশি 36 ব্যক্তি এবং 18টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে এই চার্জশিটে। এখন কোন প্রক্রিয়ায় এই বিচার এই চার্জশিটে কোনো আইনি জটিলতা আছে কিনা এবং আরও কি আইনি বিষয়গুলো সুস্পষ্ট করার জন্য মূলত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই আইনি পরামর্শ চাওয়া হয়েছে। এরপরেই মূলত চূড়ান্ত চার্জশিটে চূড়ান্ত করা হবে। এখানে মূলত 2 ধরনের অভিযুক্ত রয়েছে, একটি প্রায় 10 জন দেশি এবং 54 জন যারা বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠান। দেশি যারা রয়েছেন তাদের বিচারের ক্ষেত্রে দেশের যে সিআরপিসি অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধি অনুযায়ী বিচার সম্ভব, এবং বিদেশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, সেটি 2টি প্রক্রিয়াতে সম্পন্ন হতে পারে বলে আমরা আইনজীবীদের কাছ থেকে জানতে পেরেছি। একটি হতে পারে যদি ওই দেশগুলোর সাথে, বিশেষ করে শ্রীলঙ্কা, ভারত, চীন, উত্তর কোরিয়া এবং ফিলিপাইন, এই 5টি দেশের নাম মূলত তদন্তে উঠে এসেছে। সেই সমস্ত দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি থেকে থাকলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অভিযোগগুলো উঠে এসেছে সেই চার্জশিটে তাদের সুনির্দিষ্ট অভিযোগগুলো তাদের দূতাবাসে জানানোর পরে দূতাবাসের মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে এনে আমাদের দেশে যে ফৌজদারি দণ্ডবিধি রয়েছে
সেই সিআরপিসি বিধি অনুযায়ী তাদের বিচার সম্ভব বলে আইনজীবীরা জানিয়েছেন। আরেকটি প্রক্রিয়াতে হতে পারে, সেটি যদি তাদের বিরুদ্ধে যে অভিযোগ এবং তথ্য প্রমাণ সাক্ষ্য রয়েছে সেগুলো ওই দেশে যদি পাঠানো হয়, সংশ্লিষ্ট সরকারকে অনুরোধ করা হয় যে এই অভিযোগগুলো আমরা পাঠানোর পরে সেখানে ওই দেশের যে স্থানীয় আইন রয়েছে সেই আইন অনুযায়ী বিচার হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। এই দুই প্রক্রিয়াতে যারা বিদেশি নাগরিক তাদের বিচার হতে পারে এবং দেশি নাগরিকদের জন্য ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী বিচার হতে পারে বলে আমরা সংশ্লিষ্ট সূত্র থেকে জানতে পেরেছি। রঞ্জু। ইমন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী ইমন জানাচ্ছিলেন এই বিষয়ে বিস্তারিত। এদিকে রিজার্ভ চুরির খসড়া প্রতিবেদনে বাংলাদেশের 10 কর্মকর্তার নাম আসায় আস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। শাস্তি নিশ্চিত করা গেলে বাংলাদেশ ব্যাংকের আস্থা সংকট হবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, অপরাধী যেই হোক বাংলাদেশ ব্যাংক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো কর্মকর্তা তাদের গাফিলতি হোক বা ইন্টেনশনালি হোক, যাতে কখনোই প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কোনো ক্ষতি করার মতো ধৃষ্টতা যাতে দেখাতে সাহস না পায়, বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংকে সরকার কোনো হস্তক্ষেপ করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে গবেষণা প্রতিষ্ঠান RAPID আয়োজিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনায় অর্থ উপদেষ্টা আরও বলেন, রাজস্ব নীতির সঙ্গে মুদ্রানীতির সংযোজন ও সামঞ্জস্য আনতে চায় সরকার। নীতির সাথে মুদ্রানীতির এক ধরনের সম্পর্ক, সংযোজন এবং সামঞ্জস্য রক্ষা করা দরকার। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই এই ফিসক্যাল মনিটারি পলিসির যে হারমোনাইজেশনের কথা বলা হয়েছে সেটি কিন্তু কখনো হয়নি। ইতিমধ্যেই 60,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষিত হয়েছে, যার মধ্যে 41,000 কোটি টাকা হচ্ছে যে রাজস্ব ব্যবস্থার সাথে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সূত্র দিয়ে, এবং এটা একটা খুবই ইনোভেটিভ কায়দা, কারণ এইখানে আসলে সরকারের কত টাকা ব্যয় হচ্ছে সেটা লক্ষ্য করার বিষয়। এক বছরে 1,36,000 কোটি টাকার বেশি লোকসান হয়েছে দেশের ব্যাংক খাতে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে 10টি ব্যাংকই লোকসান দিয়েছে 1,57,632 কোটি টাকা। তবে ভালো ও দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর উচ্চ মুনাফার কারণে সমন্বিতভাবে কমেছে ব্যাংক খাতের লোকসান। মোট লোকসান দাঁড়িয়েছে 1,36,666 কোটি টাকায়। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরই লোকসান বছরে 66,386 কোটি টাকা। এছাড়া এক্সিম ব্যাংক 28,908 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক 13,144 কোটি এবং ইউনিয়ন ব্যাংক 4,685 কোটি টাকা লোকসান করেছে বিদায়ী অর্থ বছরে। চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের 2 দিন পর উদ্ধার হয়েছে শিশু জায়হানের মরদেহ। ভোরে বাড়ির পাশের ডোবায় মেলে মরদেহটি। পরিবারের দাবি, মুক্তিপণ না পেয়ে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী একটি পরিবারের 5 জনকে আটক করেছে পুলিশ। মাত্র 5 বছরের সন্তান জায়হান আবরারকে হারিয়ে দিশেহারা মা জোবায়দা আক্তার, শোকে স্তব্ধ স্বজন আর এলাকাবাসী। তারা তো আর আন্টি যাইতো হই দেয় খুশি হয়ে গই হদ্দা মা বের ভাইয়া তারা না যাব না। চট্টগ্রামের পটিয়া পৌরসভার গোবিন্দার খিল এলাকায় বাড়ি শিশুটির। নিখোঁজের 2 দিন পর ভোরে বাড়ির পাশেই ময়লার ভাগারে মেলে বস্তাবন্দি মরদেহ। জানি না, আমাদের সাথে কোনো শত্রুতা ছিল না, ওরা আমাদের পাশে ছিল, একদম রিলেটিভ। এই ঘরে সব বাচ্চা ওখানে যেত, ওদেরও একটা বাচ্চা আছে জায়ানের সমান, ও এখানে আসতো। মানে কত সুন্দর, মানে আসা যাও প্রতিবেশীর মতো, মানে কখনো যে মনে একবারের জন্য আসে নাই যে ওরা এই কাজটা করতে পারবে। এই ঘটনায় উদ্বেগ, আতঙ্ক স্থানীয়রা। হত্যাকাণ্ডের বিচার দাবি তাদের। এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি, ফাঁসি চাচ্ছি, যাতে এটা সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হয়। সর্বস্তর জনগণ 1 মাসের ভিতরে খুনিদের সর্বোচ্চ ফাঁসিটা দাবি করতেছি, যাতে আর কোনোদিন কেউ কাউকে কোনো ছোট বাচ্চাকে নৃশংসভাবে হত্যা না করে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই প্রতিবেশী। চাচা তাদের সাথে জায়গা জমিনে পূর্ব একটা বিরোধ ছিল এবং তাকে ফাঁসানোর জন্য মূলত তাকে মারা হয়েছে। টাকা লেনদেনের কোনো বিষয়ে তিনি একটা দাবি করছে, এটা একটা মানে আইওয়াস, মানে এটাকে ডাইভার্ট করার জন্য, মানে মূলত যে মূল ঘটনাটা ডাইভার্ট করার জন্য এটা করছে। তদন্তের পরেই হত্যার রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের লোহজংয়ে সোহেল মুন্সি নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন দেয়া হয়। বুধবার গভীর রাতে গাউদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনদের দাবি, সোহেলকে বাসা থেকে ডেকে নেয় কে বা কারা। এরপর তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। তবে তদন্তের পরই জানা যাবে কারণ। রাজনীতি, চাঁদাবাজি আর আধিপত্যের লড়াই। দেশের নানা প্রান্তে একের পর এক হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ। গেল 3 মাসে খুন হয়েছে 915 জন। প্রকাশ্যে গুলি, সন্ত্রাসী হামলায় প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এসব সংঘাতের পেছনে আদর্শিক দ্বন্দ্বের চেয়ে বেশি কাজ করছে অর্থনৈতিক স্বার্থ ও ক্ষমতার প্রতিযোগিতা। আর পুলিশ বলছে, অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত সাব্বির আহমেদের প্রতিবেদনে। দিনে দুপুরে শত শত মানুষের সামনে গুলি করে হত্যা করা হয় চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীর বাসিন্দা ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরীকে। এর একদিন আগেই খুলনার লবণচড়ায় নিজ বাড়ির সামনে গুলিতে খুন হন বিএনপি নেতা রফিকুল ইসলাম। একই দিনে রাজধানীর পশ্চিম রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ। আর 8 জুন মৌচাকে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির বিরুদ্ধে খুন হন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হলেও সংঘাতের মূল কারণ আদর্শিক নয়, বরং অর্থনৈতিক ও ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্ব। যখন দলের কোনো নেতাকর্মীরা চাঁদাবাজি করা, অপরাধ করা, রাজনৈতিক প্রভাব বিস্তার করা, নির্বাচন কিংবা পদপদবীর প্রসঙ্গগুলোতে নানাভাবে আধিপত্য বিস্তারের কাজগুলো করে, তখনই আসলে এই হত্যাকাণ্ডর ঘটনাগুলো ঘটে। এখানে একটা গ্রুপস ডেভেলপমেন্ট হয়ে যায়। এই যে সব গ্রুপসের মাধ্যমে তাদের যখন একটা স্বার্থের সংঘাত হয়, তখন তারা যাদেরকে প্রতিপক্ষ মনে করে, তখন তাকে সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো এখানে সংগঠিত হয়ে থাকে, যার ফলশ্রুতিতে এখানে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো অনেক বেশি বেড়ে যায়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত 3 মাসে সারা দেশে 915টি হত্যার ঘটনা ঘটেছে। আর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে একই সময়ে 275টি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 29 জন। ঢাকা রেঞ্জেও পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছরের প্রথম 3 মাসে ঢাকা রেঞ্জে 207টি হত্যার ঘটনা ঘটেছে। শুধু রাজধানীতেই খুন হয়েছেন 57 জন। বিশেষজ্ঞদের শঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সহিংসতা আরও বাড়তে পারে। দলীয় পদক্ষেপ এবং আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়ে যদি পরিবর্তন করা সম্ভব না হয়, তাহলে এই হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড, রাজনৈতিক সংঘাত, সহিংসতা এটা কমার আমরা কোনো লক্ষণ তো দেখি না, বরং জ্যামিতিক হারে বাড়ার একটা আশঙ্কা এখানে থেকে যায়। এই সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে, রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে সবসময় রুলিং পার্টিতে যারা থাকেন তাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ সবচেয়ে বড় প্রিভেন্টিভ যে মেজারমেন্ট সেটা তাদের হাতেই থাকে। অপরাধ কমাতে শুধু নজরদারি বাড়ানো হয়নি, বিশেষ অভিযানও চলছে বলছে পুলিশ। সবগুলো থানার উপরেই সমান গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমাদের যে অপরাধ, সে অপরাধের প্রকারভেদে কখনো কোনো থানায় আমাদের বেশি মনোযোগ দিতে হয়, আবার কখনো কোনো থানায় আমরা হয়তো কম মনোযোগ দিতে হয়। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, লক্ষ্মীপুরের শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল সাকিব। সাকিবের সাথে যুক্ত হতে চাই এবং বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা কি বলছেন একটু জানাবেন। শিক্ষার্থীরা এই মূলত যারা
প্রশাসনকে হত্যার দায়ভার নিতে হবে। আমার ভাই বললো কেন এটা প্রশাসনকে নিতে হবে। আর এই ব্যক্তিগত স্বার্থে যদি ফাঁসি দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমার রাজপথ ছাড়বে না। প্রিয় বন্ধুগণ, গত মঙ্গলবার আপনারা জানেন রামগঞ্জের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে আমাদের ভাই নাঈমকে হত্যা করা হয়েছে। তীব্র প্রতিবাদ আমরা জানাই। যে হত্যা করা করেছে তাদেরকে যদি প্রশাসন সুষ্ঠু বিচার না করে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। দর্শক, লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল হচ্ছে, সেখানে শিক্ষার্থী মেহেদী হাসানের যে মৃত্যু হয়েছে এবং হত্যাকারীদের বিচার দাবিতে সেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ছিলেন আমাদের সহকর্মী নাজমুল সাকিব। যাচ্ছি পরের সংবাদে। 127 বারের মতো পেছালো সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। আগামী 22 জুলাই ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের পরবর্তী এই দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল এই তথ্য নিশ্চিত করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গরম কড়াই দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে আলোচিত এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর একই থানায় কর্মরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেপ্তার দেখানো হয়। নির্যাতনের শিকার গৃহকর্মী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শত শত বিঘা জমির ওপর গড়ে ওঠা গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এখন নীরব। বিলাসবহুল এই রিসোর্ট এখন দর্শক শূন্য। পার্কের প্রতিষ্ঠাতা সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ের কারাগারে রয়েছেন। তবে তার লোভের বলি হয়ে জমি হারানো মানুষ এখনো বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। গোপালগঞ্জের বৈরাগী টোল এলাকা, সাবেক আইজিপি বেনজির আহমেদের সেই সাভানা ইকো রিসোর্ট পার্ক প্রায় 620 বিঘারও বেশি জমির উপর নির্মিত। বেনজির আহমেদের ভয়তে অনেকে জায়গা জমি দিয়ে দিয়েছে। এক সাইডে কিনছে, কেনার পরে আমার সাইডে আমার জায়গা সে বেড়া দিয়ে আটকাই দিচ্ছে। মোটামুটি আনন্দিত আর কি ওনার অ্যারেস্টের কথা শুনে, কিন্তু মানুষ আসলে এর একটা বিচার দেখতে চায়। একসময় এই পার্ক ছিল বেনজিরের ক্ষমতা ও বৃত্তের প্রদর্শনের প্রতীক। এখন হারিয়েছে জৌলস। প্রবেশমুখে টাঙানো আদালতের ক্রোকাদেশ। ভেতরে প্রায় 20টি পুকুর, 14টি কটেজ, আছে একটি সুইমিং পুল, শিশু পার্ক সহ নানা স্থাপনা। তবে দর্শনার্থীদের উপস্থিতি খুবই কম। চারিদিকে যেন এক ধরনের নিস্তব্ধতা। অনেক আগাছা হয়েছে এবং এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং আশপাশে যারা আছে এদের জন্য এটা অনেক ভালো যে এরা আশপাশে এখানে যারা আছেন তারা এখানে পরিবার নিয়ে এসে ঘুরতে পারবেন। সাভানা পার্কের কথা অনেক শুনছি, ভালোই, এখানে এসে ভালোই লাগছে, কিন্তু পরিবেশটা আরো উন্নত করার দরকার, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলা। পার্ক নির্মাণের সময় জমি অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে ওঠে নানা প্রশ্ন। প্রতিবাদের সাহস ছিল না কারো। অনেকে ভুলতে পারেননি জমি হারানোর কষ্ট। একটা দলিল দিচ্ছি, বেনজির সাহেব বর্তমান নিয়মে আমিও স্বাক্ষর করব, যে ক্রয় করবে সেও স্বাক্ষর করবে, কিন্তু বেনজির সাহেবের পক্ষ থেকে কোনো স্বাক্ষর এখন পর্যন্ত দলিলই করে নাই। আমরা দলিলই স্বাক্ষর দিচ্ছি, তাতেই রেজিস্ট্রি হয়ে গেছে। আরও বাপ কাকারা ঠাকুরদাদারা যখন জমি বিক্রি করে দিচ্ছে, তো আমরাও জমি বিক্রি করে দাও, আমাদের ওগুলো দিয়ে দরকার নাই। এরপরে সব বিক্রি করে দিছে,
তো যার ন্যায্য মূল্য আমরা এখনো পাই নাই। বাধ্যতামূলক সবাই যখন বিক্রি করছে তাহলে আমাদেরও তো যে অনেক ভয় দেখাইছে যে তোমাদের জমি ভেঙে যাবে, জল হয়ে যাবে, এই কারণে আমরাও জমি বিক্রি করে ফেলছি। 2024 সালে পার্কসহ বেনজির আহমেদের সম্পদ জব্দ করা হয়। বর্তমানে ইজারার মাধ্যমে পার্কটি পরিচালিত হচ্ছে, তদারকি করছে প্রশাসন। আমাদের পার্কটি বিগত 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখে জেলা প্রশাসন, দুদক, মৎস্য অধিদপ্তর এবং কৃষি অধিদপ্তর থেকে রিসিভার বর্গ স্যারদের মাধ্যমে আমরা এই পার্কটি লিজ নিয়েছি। গোপালগঞ্জে অবস্থিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক মহামান্য আদালতের নির্দেশনায় একটা পরিচালনা কমিটির মাধ্যমে এটা পরিচালিত হয়। এটার আসলে মূলত জেলা প্রশাসক মহোদয় এর সভাপতি এবং উপপরিচালক দুদক এটা মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করেন। আর আমরা মহামান্য কোর্টের আদালতের নির্দেশনায় আমরা জেলা মৎস্য অফিসার এবং আমি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটি রিসিভার হিসেবে কাজ করি। গত বছরের যে পার্ক ছিল সেটা এই বছর 73,15,000 টাকা আমাদের ব্যাংকে, আমাদের একটা পরিচালনা ব্যাংক রয়েছে, এই ব্যাংকে টাকাটা জমা রয়েছে। সাভানা পার্কের যেই বর্তমানে এটা কোর্টের আদালতের রায় মোতাবেক আমরা কাজ করছি সবাই মিলে, এবং কোর্টের রায় মোতাবেকই এটা নিষ্পত্তি হবে। সম্প্রতি দুবাইয়ে গ্রেফতার হয়েছেন বেনজির আহমেদ। এরপর আবারও আলোচনায় এই পার্কটি। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ। রুট রেশনালাইজেশনের মাধ্যমে শিগগিরই ঢাকা শহরে এলাকাভিত্তিক বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময়ে একথা জানান তিনি। মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল পর্যন্ত 4 লেন সড়ক করতে জমি অধিগ্রহণের কাজ চলছে। 2 সার্ভিস লেনের মাধ্যমে এই প্রকল্প দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এছাড়া জয়দেবপুর, মানিকগঞ্জ, নরসিংদী সহ কয়েকটি জেলায় কমিউটার ট্রেন চালু করতে যাচ্ছে সরকার। রেলের মান ও সেবা সম্প্রসারণে জুলাই-আগস্টের মধ্যে 150টি বগি আনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে বাস ব্যবস্থাপনা এবং চলাচলের ক্ষেত্রে একটা শৃঙ্খলা আনতে। প্রথম হলো মান, দ্বিতীয়ত হচ্ছে রুট, তৃতীয় হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল অথবা নির্দিষ্ট স্ট্যান্ডে থামবে এবং নির্দিষ্ট স্ট্যান্ড থেকে উঠবে। এই ব্যবস্থাপনাটায় আমরা অলরেডি গিয়েছি। 4 থেকে 6 মাসের মধ্যে পরিপূর্ণ না হলেও একটা পরিবর্তন আপনারা এই বাস স্ট্যান্ডগুলিতে দেখবেন। দীর্ঘ 16 বছর ধরে নির্মাণাধীন রূপগঞ্জের কায়েতপাড়া ব্রিজ এবং 8 বছর ধরে নির্মাণাধীন ইছাপুরা বালু ব্রিজ পরিদর্শন করেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আগামী 1 বছরের মধ্যে ব্রিজ দুটির নির্মাণ কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জানান, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের প্রধান দায়িত্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখা। উন্নয়ন কর্মকাণ্ডে কেউ বাধা সৃষ্টি করলে যে কোনো মূল্যে তা মোকাবিলা করা হবে। আমরা উন্নয়নে বিশ্বাস করি, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করি। আমরা আগামীর প্রজন্মের বাংলাদেশকে গড়ে তুলতে চাই। বাংলাদেশকে নিয়ে, যে গণতন্ত্রকে নিয়ে এই এলাকার উন্নয়নকে কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, সেখানে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমাদের স্বার্থেই, দেশের স্বার্থেই। মহামারী ও সংক্রমণ প্রতিরোধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম মোহিত। সকালে রাজধানীর আজিমপুরে স্বাস্থ্য খাত নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাত নিয়ে সরকারের নির্বাচনী ইশতেহার হঠাৎ করে নেওয়া নয়, 3 বছর পরিকল্পনার পর তা দেয়া হয়েছে। পরে বলেন, দেশে রোগীর তুলনায় চিকিৎসক সংখ্যা কম না, তবে বেশিরভাগ চিকিৎসক ঢাকায় থাকায় সংকট তৈরি হয়। এর বাইরে চিকিৎসকদের একটা বড় অংশ বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, এতে গ্রামে চিকিৎসা সেবা তুলনামূলক কম পাওয়া যায়। তবে নার্স ও মিডওয়াইফারি সংকট রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী এম এ মোহিত বলেন, এই সংখ্যা 3 থেকে 5% পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। যে কাজ করেছেন সেটা কিন্তু আমাদের আরো জোরালোভাবে তুলে ধরা দরকার এবং সামনে আবারও এসব হবে। আমরা জানি যে পৃথিবীতে এখন
এই ধরনের বিষয়গুলো হয়তো বারবার হবে, বিশেষ করে ভাইরাসের যে আক্রান্ত হওয়া, ভাইরাসের যে মিউটেশন, এগুলোই আমাদের মূল চ্যালেঞ্জ। এবং সেখানে আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এবং এবারের বাজেটে ক্যাটাগরিক্যালি এই প্যান্ডেমিক প্রিপেয়ারনেসের উপরে আমরা কাজ করছি। বাজেট রাখা হয়েছে, প্রকল্প প্রণয়ন করা হয়েছে এবং হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা বিষয়ক এক কর্মশালায় একথা জানান তিনি। কিন্তু আমাদের যদি সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, ওটা যদি আমরা খুঁজে বের করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সরকারও সেখানে একজন অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। বিএনপি জুলাই সনদ সমর্থন করলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনায় আগামী 20 জুন 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রেস ব্রিফিং করেন তিনি। এ সময় গোলাম পরোয়ার অভিযোগ করেন, দুর্নীতি লুটপাটের কারণে বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগানটি এখন সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। এই গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্ন ছিল, উইদাউট নোট অফ ডিসেন্ট, কোনো নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ বিএনপির নোট অফ ডিসেন্ট জুলাই সনদে যে 10-12টা পয়েন্ট ওনারা দিয়েছিলেন, 12ই ফেব্রুয়ারির গণভোটে 70% ভোটার ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। লালমনিরহাটে 7 বছরের নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে আদিতমারির ফলিমারি গ্রামে নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি, জানান সমবেদনা, দেন আর্থিক সহায়তাও। এ সময় মন্ত্রী আশ্বাস দেন, নন্দিনী হত্যার বিচার দ্রুত সময়েই শেষ করা হবে। মঙ্গলবার ক্ষেত থেকে উদ্ধার হয় শিশুটির মরদেহ। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের। এরই জেরে অভিযুক্তের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত বিধানচন্দ্রকে। আমরা সরকারের পক্ষ থেকে সব রকম এখানে ডিসি সাহেব আছে, এসপি সাহেব আছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে। ইতিমধ্যে যেহেতু আসামি ধরা পড়ছে এবং সে স্বীকারোক্তিমূলক ব্যবস্থা করছে, দ্রুত সময়ে চার্জশিট দিয়ে যাতে বিচার কাজ সম্পন্ন করতে পারে। কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর ট্রাক উল্টে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে জানায়, সকাল 7:15টার দিকে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বালুবাহী একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে যায়। এরপর থেকে কুড়িগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সাথে রেলপথ সংলগ্ন রাজারহাট তিস্তা সড়ক যোগাযোগও বন্ধ আছে। আটকে পড়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধারে কাজ চলছে। দর্শক, আপনারা জানেন যে পুষণের ঘটনা ঘটছে এবং বিজিবি সেটা প্রতিহতের চেষ্টাও করছে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা 9 জনের বিষয়ে আপনারা এর আগে বিভিন্ন সংবাদে জানছিলেন যে তাদের শূন্যরেখায় অবস্থান করছে তারা, এবং সে বিষয়ে একটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী মোহাম্মদ জুবায়ের আছেন, জুবায়ের কাছে জানতে চাইবো, আপনি যেখানে অবস্থান করছেন দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে এবং যারা শূন্যরেখা অবস্থান করছে তাদেরও নিশ্চয়ই খুব খারাপ অবস্থা। তো সেই 9 জনের বিষয়ে উভয় পক্ষ মানে বিজিবি বিএসএফ পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসলো কিনা জানাবেন। রঞ্জু, 9 জন কিন্তু গত রবিবার থেকেই অপেক্ষা করছিলের এই শূন্যরেখায়। তারা কিন্তু খুবই ঝড় বৃষ্টি রৌদ্র মারিয়ে এখানে রাত দিন কাটিয়ে অপেক্ষা করছিলেন বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায়। অবশেষে আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী তথ্য এসেছে এবং আমরা সরজমিনে দেখেছি যে
এখন রৌমারীর শৈলমারী ইউনিয়নের গয়টারপাড়া যে সীমান্ত রয়েছে 1060 নম্বর পিলার, তার পাশে পলিথিনে ছাদ বানিয়ে অপেক্ষা করা একই পরিবারের 6 জনের 4 জনকে কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল রাত 11টার সময়, অর্থাৎ মোটামুটি গভীর রাতেই বলা যায়, এখানকার জামালপুর 25 ব্যাটালিয়নে যে বিজিবি রয়েছে তারা একটি সাদা মাইক্রোবাস নিয়ে আসে, পাশাপাশি তাদের বিজিবির যে গাড়ি সেই গাড়ির পাহারায় তাদেরকে কিন্তু খুবই অসুস্থ অবস্থায় ময়মনসিংহের যে ভালুকা রয়েছে, আমরা খবর পেয়েছি তাদেরকে রাত্রিতেই সেখানে রওনা দিয়ে পৌঁছে দেওয়ার কথা আমরা শুনেছি। তবে এই ব্যাপারটি নিয়ে সকালবেলা একবার কথা হলেও এখন পর্যন্ত আর জামালপুরের যে 25 ব্যাটালিয়ন রয়েছে যারা কুড়িগ্রামের রৌমারী সীমান্তটি দেখে তাদের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তারা কিন্তু ফোন রিসিভ করেননি এবং কোনোভাবেই তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। এছাড়াও রৌমারীর যে থানা পুলিশ রয়েছে তাদের সাথেও গতকাল আমাদের সংবাদকর্মীরা কথা বলে তথ্য নিল, আজকে তারা অনেকটা অস্বীকার করছেন এবং এরকম এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে না। তবে সরজমিনে এখন মাত্র 1060 নম্বর পিলারে রয়েছেন আর মাত্র 2 জন এবং 1066 নম্বর পিলারে রয়েছেন 3 জন, মোট 5 জনকে আমরা সরজমিনে দেখতে পাচ্ছি, বাকি 4 জন এখানে নেই। খবর অনুযায়ী গতকাল রাতেই তাদেরকে জামালপুর পৌঁছে দেওয়ার জন্য এখানকার বিজিবি 25 ব্যাটালিয়ন তারা কিন্তু দায়িত্ব নিয়েছে। তো এই ছিল আমার কাছে রৌমারীর গয়টারপাড়া সীমান্ত থেকে সর্বশেষ। জুবাইর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্তের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ জুবাইর। যাচ্ছি পরে খবরে। গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় পানি পান করে 3 শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সবাইকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কারখানার পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ছুটি ঘোষণা করা হয়েছে ড্রেসম্যান গার্মেন্টস কারখানা। একে একে হাসপাতালে আসছে শ্রমিক, শয্যা ছাড়িয়ে মেঝেতেও চলছে চিকিৎসা। কালিয়াকৈরের ড্রেসম্যান গার্মেন্টস কারখানার 3 শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ। তাদের দাবি, সকালে কারখানার পানি পান করেন তারা। এরপর প্রথমে 4 তলার শ্রমিকরা অসুস্থ হন, পরে বাকিরা। পানি খাওয়ার পর থেকে বমি আর এই যে শরীর খারাপ হওয়া শুরু হয়েছে। পানি পিপাসা লাগছিল, পানি এনে খাইছিলাম, তারপরে কি হয়েছে আর আমি কিছু খেতে পারিনি। পানি খাওয়ার পরে থেকে এই অবস্থা হয়েছে, পরে বমি আর পেট ব্যথা আর কিছু না। এরপর অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং সমস্ত ওষুধ হাসপাতাল থেকে আমরা সাপ্লাই দিয়েছি এবং এর মধ্যে 6 জন রোগী একটু অবস্থা একটু অবনতি হওয়ার পরে আমরা উন্নত জায়গায় রেফার করেছি। ইউএনও জানিয়েছেন, কারখানার পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যতটুকু খবর পেয়েছি তা হচ্ছে পানি খেয়ে অসুস্থ হয়েছে। পানি পরীক্ষা করে আসার পর বোঝা যাবে কি আসলে পানিতে কি ছিল, তারপর আমরা প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার পর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সুন্দরবনে কুমির টেনে নেয়ার আধ ঘন্টার বেশি সময় পর উদ্ধার হয়েছে সেলিনা বেগমের মরদেহ। মোংলায় জয়মনি এলাকার শেলা নদীতে মাছ শিকারের সময় তাকে টেনে নেয় কুমির। রাতেই দাফন করা হয়েছে তাকে। আধা ঘন্টারও বেশি সময় চেষ্টা, তারপরই উদ্ধার হয়েছেন কুমিরে টেনে নিয়ে যাওয়া সেলিনা বেগম। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। স্থানীয়রা জানান, ঘটনা বুধবার বিকেলের। মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় শেলা নদীতে জাল টেনে পোনা ধরছিলেন 50 ঊর্ধ্ব জেলে সেলিনা। হঠাৎ আক্রমণ করে একটি কুমির, টেনে নিয়ে যায় সেলিনাকে। বাঁচানোর চেষ্টা করেন সাথে থাকা 2 জেলে। কুমিরটিকে আঘাত করতে থাকেন তারা, এক পর্যায়ে ছাড়াতে সক্ষম হন। আমি নৌকোয় বাবা একটান দিয়ে এনে আমার দেশে আমি বাঁচছি, ফিরে আরো একটান দিয়ে এনে দেশে, এটা না আমি বাঁচছি। ফিরে আবার নামছে টানতে, মনে হয় 10-15 রাত গেছে। এর ভেতরে মোংলার চিলা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী সেলিনা বেগম। রাতেই দাফন করা হয় তাকে। বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে মাছ শিকার এখনও নিষিদ্ধ। তবুও অবৈধভাবে নদীতে নেমেছিলেন সেলিনা। তাই বন বিভাগের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রাজধানীর খামারবাড়ি এলাকায় শুরু হয়েছে 3 দিনের জাতীয় ফল মেলা। দেশীয় ছাড়াও আছে বিদেশি নানা ফলের সমারোহ। মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। এ সময় তিনি জানান, চলতি বছর ফল উৎপাদন ও রপ্তানি আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে।
অন্যদিকে বাজেটে এবার কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এক ছাদের নিচে রং বেরঙের দেশি ফলের সমাহার, ফরমালিন ও রাসায়নিক মুক্ত তাজা ফলের খোঁজে মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস, এই প্রতিপাদ্য নিয়ে সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয়েছে জাতীয় ফল মেলা 2026। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, স্থানীয় পর্যায়ে হিমাগার ও সহজ শর্তে ঋণ পেলে এই খাতের রপ্তানি আরও বাড়ানো সম্ভব। মনিটরিং ব্যবস্থা কিন্তু কৃষি অফিস করে, কিন্তু কোল্ড স্টোরের দরকার, আর বাইরে পাঠানোর যে একটা ব্যবস্থা এটার জন্য সরকার করে। পরিবহনের দাম এবং এই রপ্তানি হয় না এবং বাজারজাত করতে পারছে না, এটা সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যাতে এইদিকে খুব কঠোর নজর দেয়। জাতীয় ফলমেলা পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী বলেন, কৃষিখাতে অতীতের যে কোনো সময়ের চেয়ে 2026-27 অর্থ বছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। গত বছরের তুলনায় 10% কৃষি বাজেট বেড়েছে। তারপরে প্রমোদনা বা উন্নয়ন বাজেট আছে, আমাদের বাজেটের ভিতরে আবার ভাগ আছে, ওটা বেড়েছে 59%। এবারের বাজেট অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে। এবছর আম, কাঁঠাল, ড্রাগন সহ বিভিন্ন ফল রপ্তানি আগের বছরগুলো থেকে বেড়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকে সই করলেন দুই দেশের প্রেসিডেন্ট। G7 সম্মেলনে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সই করেন প্যারিসের ভার্সেল রাজপ্রাসাদ থেকে, আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সই করেন তেহরান থেকে। ইলেকট্রনিক পদ্ধতিতে হওয়া এই সমঝোতাকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা। প্যারিসের বিখ্যাত ভার্সাইল রাজপ্রাসাদ, এখানেই ঐতিহাসিক ইরান শান্তি চুক্তিতে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর নিমন্ত্রণে ইউনেস্কো স্বীকৃত এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নৈশভোজ করেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরই সেখানে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। সমঝোতা চুক্তিটিতে স্বাক্ষর হয়ে গেছে, ভার্সাইলে সেটিতে সই করেছি আমি। সমঝোতা চুক্তিতে সই করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা প্রকাশ করেছে সে ছবি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও এ তথ্য নিশ্চিত করেছেন। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এখন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন ও চূড়ান্ত। দুপক্ষই এতে স্বাক্ষর করেছে। আগামী 60 দিন উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে পারবে না যুক্তরাষ্ট্র, আরোপ করতে পারবে না নতুন কোনো নিষেধাজ্ঞাও। ইরানের সামরিক সক্ষমতা কোনোভাবেই আলোচনার বিষয় হবে না। যদিও যুক্তরাষ্ট্র বলছে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন না করার শর্তে যুদ্ধবন্ধে সম্মত হয়েছে তারা। এদিকে ইরানের স্পিকার বাঘের কালিবাফ বলেছেন, হরমুজ খুললেও তা কখনোই আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। হরমুজ প্রণালী কখনোই পুরোপুরিভাবে যুদ্ধ পরবর্তী অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইন মেনে এই পথে কিছু বিধিনিষেধ বহাল রাখা হবে। চুক্তিটিকে বিশ্বশান্তির জন্য সঠিক পদক্ষেপ আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন অন্যান্য বিশ্ব নেতারাও। এর আগে গেল রোববারই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইলেকট্রনিক্যালি সাইন হয় এই সমঝোতা চুক্তি। তখন এতে স্বাক্ষর করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি স্পিকার বাঘের কালিবাফ। ইফাতিরা, স্টার নিউজ।